আইডিয়া এক্সট্রাক্ট থেকে আমি রফিকুল ইসলাম বলছি। আজকে আইডিয়া এক্সট্রাক্টে আমরা একটি রিপোর্ট নিয়ে আলোচনা করব। তো রিপোর্টটি রিসেন্টলি এইচএসবিসি ব্যাংক তাদের যে গ্লোবাল রিসার্চ টিম বাংলাদেশ এবং ভিয়েতনামের উপরে একটা রিসার্চ রিপোর্ট পাবলিশ করেছে। তো এই রিপোর্টটা আপনার মিডিয়াতে প্রচুর পাবলিকেশান পেয়েছে এবং অনেকে এটা আলোচনা করেছে। পরবর্তীতে আমি রিপোর্টটা আই হ্যাভ ইন্টারেস্টেড হয়ে রিপোর্টটা পড়ি এবং আমার কাছে মনে হচ্ছে এটা একটা অসাধারণ একটা রিপোর্ট, বাংলাদেশ ইকোনমি সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট। তো বাংলাদেশ এবং ভিয়েতনামের সাথে তুলনামূলক রিপোর্ট, মূলত রিপোর্টটি ফোকাস করা হয়েছে ক্যাপিটাল মার্কেটের উপর। বাট ক্যাপিটাল মার্কেটের উপর ফোকাস করলেও এই রিপোর্টের ভিতরে বাংলাদেশ ইকোনমি অনেকগুলো কথা বলা হয়েছে। তো আমি রিপোর্টটা নিয়ে অ্যানালাইসিস করার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশের ইকোনমি নিয়ে পজিটিভ এবং চ্যালেঞ্জের দিকগুলো দেখতে পাবো এবং বিশেষ করে একটা দুটা জায়গায় বাংলাদেশে মানে ভিয়েতনামের চেয়ে অনেক পিছিয়ে আছে, ওইটাই ফোকাস করাটা এবং সেক্ষেত্রে আমাদের নীতি নির্ধারক এবং আমাদের যারা পলিসি মেকিং আছে তাদের ওই জায়গাটাতে যে সবচেয়ে বেশি কাজ করা দরকার ওই জিনিসটা ফোকাস করার জন্য আমি রিপোর্টটা নিয়ে আলোচনা করতে চাই। এবং আমরা যারা ইকোনমি নিয়ে এবং কমার্স নিয়ে ইন্টারেস্টেড, আমাদের জন্য এটা একটা অসাধারণ রিপোর্ট। সো আমরা রিপোর্টটা দেখি। রিপোর্টটাতে এক্সিকিউটিভ সামারিতে দেখেন, উই কম্পেয়ার দিস লার্জ অ্যান্ড স্টেবল ইকোনমি উইথ ভিয়েতনাম। তারা বাংলাদেশকে তারা লার্জ এবং একটা স্টেবল ইকোনমি হিসেবে বর্ণনা করতেছে। So this report compares and contrasts Bangladesh and Vietnam on a number of different metrics to help investors who are less familiar with the compelling growth stories unfolding in these vibrant Asian frontier equity markets. So রিপোর্টটি মূলত করা হয়েছে ফরেন ইনভেস্টরদের জন্য এবং তাদেরকে বাংলাদেশের ইকোনমি সম্পর্কে ভিয়েতনামের সাথে কম্পেয়ার করে একটা ধারণা দেওয়ার জন্য রিপোর্টটি করা হয়েছে। বাট রিপোর্টটি অনেক সুলিখিত এবং অনেকগুলো ইন্টারেস্টিং তথ্য আছে। সো বাংলাদেশ সম্পর্কে ইন্ট্রোডাকশনে বিগার অ্যান্ড ফাস্টার। Bangladesh is on a similar growth trajectory to Vietnam. The frontier market we have long favored now has higher trading turnover than Singapore. বাংলাদেশের ট্রেডিং টার্নওভার এখন সিঙ্গাপুরের চাইতে বেশি, and it has a larger economy and population and is also growing at a faster rate. Despite power shortage, মানে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো এখানে বলতেছে, despite power shortage, poor infrastructure and banking sector struggling with sword loans. এটা অনেক বাংলাদেশের জন্য একটা যে অ্যাকিলিস হিল যেটা বলে, বাংলাদেশের একটা দুর্বল সাইড হলো যে ব্যাংকিং সেক্টর, স্ট্রাগলিং ব্যাংকিং সেক্টর এবং পলিটিক্যাল ইস্যুস, এই দুটা জিনিস। ফর ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচার হয়তো ডেভেলপ করতেছে, অনেক ডেভেলপড হয়েছে, বাট এই জায়গাটাতে স্ট্রাগলিং ব্যাংকিং সেক্টর এবং পলিটিক্যাল ইস্যুস। এবং বাংলাদেশের আরেকটা পজিটিভ সাইড, বাংলাদেশ অলসো হ্যাজ এ স্ট্রং ম্যাক্রো পজিশন অ্যান্ড রবাস্ট এক্সটার্নাল ব্যালেন্স শিট, বিশেষ করে এক্সটার্নাল ডেট ইজ লো অ্যান্ড এফএক্স রিজার্ভ কাভারেজ হাই। অন্যান্যরা কম্পেয়ার টু দ্য আদার ফ্রন্টিয়ার ইকোনমিজ, বাংলাদেশ এক্সটার্নাল ডেট এখনও কম এবং ফরেন রেমিটেন্সের কারণে বাংলাদেশের এফএক্স রিজার্ভটা অনেক ভালো। আচ্ছা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এক্ষেত্রে বাংলাদেশের তো আমরা জানি আমাদের ইয়াঙ্গার এজ পপুলেশন অনেক বেশি, যার কারণে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি। টু মার্কেটস, সো এখানে খুব ইন্টারেস্টিং দেখেন, টু মার্কেটস উইথ এ মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও অনলি 14%। বাংলাদেশের মার্কেট ক্যাপিটালাইজেশন বাংলাদেশের জিডিপির মাত্র 14%. So Bangladesh deserve more attention in this than it gets. Yes, the market is a small, যে এখানে বাংলাদেশের মার্কেট সম্পর্কে একটা সামারাইজেশন আছে। বাংলাদেশ মার্কেট ইজ এ স্মল, ইলিকুইড, নট ইজি টু অ্যাক্সেস, বাট সো ওয়াজ ভিয়েতনাম ইন 5 years ago. তার মানে আমরা যে জায়গাতে এখন আছি, ভিয়েতনাম 5 years আগে এই জায়গাতে ছিল, কিন্তু সেখান থেকে তারা কীভাবে ড্রামাটিক্যালি এবং ফেনোমেনাল গ্রোথ করেছে সেটাই রিপোর্টে আসছে এবং বাংলাদেশের জন্য অনেক
এই অনেক দিক নির্দেশনা এটা। সো দ্য টু মার্কেটস ওয়ার সিমিলার সাইজ আনটিল 2015। 2015 পর্যন্ত দুটি মার্কেট কিন্তু সিমিলার সাইজ ছিল, বাট এই সিমিলার সাইজ থেকে কিভাবে আপনার ভিয়েতনাম লিফট করলো সেটা বাট ভিয়েতনাম হ্যাজ গ্রোন 4x সিন্স দেন। তার মানে 2015-এর 2015-এর পরে ভিয়েতনাম 4 গুণ বৃদ্ধি পেয়েছে। উই থিঙ্ক বাংলাদেশ ইজ রেডি টু ক্লোজ। এবং তারা বলতেছে যে বাংলাদেশ এখন ওই যে ভিয়েতনাম যে 4 গুণ বেড়ে গেছে, বাংলাদেশ এখন ওই জায়গাটাতে আসে যেখান থেকে বাংলাদেশ এর জন্য একটা লিপ নিতে পারবে। সো ইট ইজ লেস কোরিলেটেড উইথ দ্য গ্লোবাল ম্যাক্রো। বাংলাদেশ ইকোনমি সম্পর্কে বলা হচ্ছে গ্লোবাল ম্যাক্রোর সাথে এটা লেস রিলেটেড। এটা একটা পজিটিভ সাইড। সো অ্যান্ড হচ্ছে ইকুইটি themes and Vietnam also receives far less attention from analysts, creating opportunities for and fund manager diversification hidden gems। যেমন বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট একটা হিডেন জেমসের সাথে কম্পেয়ার করতেছে, যেটা আমরা অনেক নিউজ পেপার দেখেছি। এর কারণটা হচ্ছে বাংলাদেশের যে পরিমাণ অ্যানালিস্টের অ্যাটেনশন পাওয়ার কথা সেটা পাচ্ছে না, এবং বাংলাদেশের সেল সাইড রিসার্চ অনেক কম। সেল সাইড রিসার্চ মানে আমরা জানি যে বাংলাদেশ যারা ইস্যু ম্যানেজার তারা অনেক সময় নিজেরাই স্পন্সর করে অথবা বিভিন্নভাবে তারা তাদের কোম্পানি নিয়ে রিসার্চ করায়, যেটা অ্যানালিস্টরা ব্যবহার করতে পারে। আচ্ছা, মার্কেট স্ন্যাপশটে আমরা দেখি টোটাল মার্কেট ক্যাপিটাল হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ হচ্ছে $55.5 বিলিয়ন, ভিয়েতনাম হচ্ছে $200 বিলিয়ন। তার মানে কোন জায়গায় চলে গেছে? 4 টাইমস। অ্যাভারেজ ট্রেডিং ভ্যালু অফ দ্য মার্কেট বাংলাদেশের হচ্ছে 81 মিলিয়নে আছে, 81.2 মিলিয়ন অ্যাভারেজ ট্রেডিং, আর ভিয়েতনাম হচ্ছে 714। তো এখানে প্রায় 10 টাইমস বলা যায়। মার্কেট জিডিপি যেটা আমরা আগে বলছি বাংলাদেশের অনলি 13.9%, whereas ভিয়েতনামে খুবই ইন্টারেস্টিং যে জিডিপির চাইতে মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি। মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 115%। সো অ্যান্ড হচ্ছে নাম্বার অফ স্টক হচ্ছে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ। বাংলাদেশে মাত্র 60টা কোম্পানি আছে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 1 বিলিয়ন অ্যান্ড মোর, বাট ভিয়েতনামে 33টা কোম্পানি আছে। অ্যান্ড 500 মিলিয়ন থেকে 1 বিলিয়ন বাংলা 60টা কোম্পানি, ভিয়েতনামে সেখানে 16টা কোম্পানি। নো স্টকস, নাম্বার অফ স্টকস উইথ মার্কেট ক্যাপিটালাইজেশন বিটুইন 252। সো টোটাল দেখা যাচ্ছে বাংলাদেশের কোম্পানির লিস্টেড কোম্পানির সংখ্যা অনেক কম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের লার্জ কোম্পানির সংখ্যা অনেক কম, যেখানে ওদের 33টা, আমাদের মাত্র 60টা কোম্পানি আছে। এবং 5 ইয়ার CAGR ইন্ডেক্স রিটার্ন বাংলাদেশের হচ্ছে খুবই কম, মাত্র 5 বছরের CAGR আমরা জানি কিউমুলেটিভ অ্যাভারেজ গ্রোথ রেট। মানে বাংলাদেশের কেউ যদি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কেউ যদি ইনভেস্টমেন্ট করে তার ইন্ডেক্স রেট হচ্ছে ইন্ডেক্স রিটার্ন হচ্ছে 5.6%, সেখানে ভিয়েতনাম হচ্ছে 15.7%। খুবই ভালো বাংলাদেশের তুলনায়। এটা একটা বড় কারণ বাংলাদেশ মার্কেট নিয়ে ইন্টারন্যাশনাল ইয়ে না থাকার কারণে, অ্যাটেনশন না থাকার কারণটা একটা অন্যতম এটা। টোটাল নাম্বার অফ লিস্টেড কোম্পানি দেখেন বাংলাদেশে 321টা, তার এবং ভিয়েতনামে 392টা। তার নাম্বার অফ কোম্পানি কিন্তু ভিয়েতনাম বেশি না, বাট কোম্পানিগুলোর কোয়ালিটি সাইজ অনেক ভালো, ঠিক আছে। এবং জিডিপি আমাদের তো 330 বিলিয়ন, সেখানে ওদের হচ্ছে 270 বিলিয়ন। তার মানে জিডিপি আমাদের ওদের হচ্ছে অলমোস্ট 60 বিলিয়ন বেশি, কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন ওদের আমাদের চেয়ে অনেক অনেক বেশি। সো আমাদের ক্যাপিটাল মার্কেটটা তার মানে বোঝাচ্ছে অনেক আন্ডার সাইজড রিলেটিভ টু আওয়ার জিডিপি। এখানে গ্রো করার অনেক বড় সম্ভাবনা আছে। আচ্ছা, ভিয়েতনাম মার্কেট জার্নি। ভিয়েতনামে দেখেন 2006-এও কিন্তু আপনার মার্কেট বড় ছিল না, ঠিক আছে। সো 2007-এ গিয়ে একটা বুম হয়, এবং পরবর্তীতে সেটা আছে বাস্ট অথবা ডাউন হয়ে স্টেবল পজিশনে আছে, এবং তার মানে হচ্ছে মার্কেটটা কিন্তু অত বেশি ভোলাটাইল না। এবং তারা 2012-এ অনেকগুলো রিফর্ম করছে, বিশেষ করে SOE এফিসিয়েন্সি, ব্যাঙ্কিং সেক্টর, পাবলিক ইনভেস্টমেন্ট। এই রিফর্মগুলা ভিয়েতনামের জন্য
খুবই খুবই মানে পজিটিভলি কাজ করছে পরবর্তীতে তাদের যে গ্রোথ হয়েছে। বাংলাদেশ মার্কেট, বাংলাদেশ এখানে 2011 আমরা জানি 10-11 একটা বড় ধরনের বুম হয়েছে, পরে সেটা বাস্ট হয়ে তারপরে সেটা মোর অর লেস জিগজ্যাগ আছে। এটাও মানে এখানেও বাংলাদেশ মার্কেট জার্নি নট অ্যাজ ভোলাটাইল অ্যাজ ইউ থিঙ্ক। আমরা এটা যতটুকু ভোলাটাইল আমরা মনে করি, লং টার্মে কিন্তু ততটুকু কিন্তু ভোলাটাইল না। হ্যাঁ, 2011-এরটা একটা বড় ইয়ে ছিল, এর পরবর্তী কিন্তু এটা কিন্তু একটা অ্যাভারেজ একটা সম্পর্ক আছে, যেটা আছে। ওকে, এখন দেখেন ভিয়েতনামের বাংলাদেশ মার্কেটস আর সিমিলার সাইজ অ্যান্ড মুভমেন্ট আনটিল 2015, যেটা আমরা আগে বলছি, বাট ভিয়েতনাম 4 গুণ কেন বাড়লো? সাইজিং দ্য মার্কেট, টু ইকুইটি মার্কেটস আর সিমিলার বাট ভিয়েতনাম মার্কেট ক্যাপ ইনক্রিজ 4 টাইমস, সেটা আমরা বললাম। সিন্স 2015 ভিয়েতনামে মাত্র 38টি কোম্পানি লিস্টেড ছিল, এখন যেটা 300-এর উপরে। তার মানে দেখেন ভিয়েতনামে গত 5 ইয়ার্সে কী পরিমাণ মানে গ্রোথ ফেনোমেনাল গ্রোথ করলো। বাংলাদেশ ইজ ইলিকুইড হোয়াল ভিয়েতনাম লিকুইডিটি হিটিং রেকর্ড হাই। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের একটা ইস্যু হচ্ছে ইলিকুইড। ভিয়েতনাম লিকুইডিটি ইন টার্মস অফ ডেইলি ট্রেডিং হ্যাজ রাইজেন স্ট্রংলি, যেটা আমরা দেখলাম ফ্রম আমাদের 10 টাইমসের মতো ওদের ডেইলি ট্রেডিং, হিটিং দি USD 714 million in April 2001, driven by new retail investors. Liquidity has surpassed that of Singapore, Indonesia, Malaysia, Philippines. তখন ভিয়েতনাম কিন্তু সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এদেরকেও সারপ্রাইজ করছে লিকুইডিটি, মার্কেট ট্রেডিং। বাংলাদেশ মার্কেট ইজ মাচ লেস লিকুইড, বাংলাদেশ এখানে অনেক লেস লিকুইড বাংলাদেশের মার্কেটটা। আর ডেইলি ট্রেডিং ভলিউম USD 81 million, দিস ইজ আপ 70% ইয়ার অন ইয়ার বেসিস। মানে রিসেন্টলি আমাদের জানি আমাদের ট্রেডিং ভলিউম অনেক বাড়ছে এর কারণে। বাট হোয়ার দ্য ভিয়েতনাম 5 ইয়ার্স অ্যাগো, বাংলাদেশ যে জায়গাটাতে আছে ভিয়েতনাম 5 বছর আগে এখানে ছিল। এবং বাংলাদেশ ইজ মোর ডাইভার্সিফাইড উইথ নো ফরেন ওনারশিপ লিমিটস। ভিয়েতনাম মার্কেট ইজ স্কিউড টুয়ার্ডস দ্য ব্যাঙ্কস অ্যান্ড প্রপার্টি। হ্যাঁ, বাংলাদেশের এই একটা হচ্ছে বাংলাদেশের লিস্টেড কোম্পানির ভিতরে অনেক ডাইভার্সিফিকেশান আছে, যেটা ভিয়েতনামের ক্যাপিটাল মার্কেটটা অনেকটা হচ্ছে ব্যাংক এবং রিয়েল এস্টেট ফোকাসড সেন্টার্ড। যা বাংলাদেশের শেয়ার অফ ফার্মা অ্যান্ড কনজিউমার বিজনেস ইন্ডেক্স হ্যাজ রাইজেন। বাংলাদেশের এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বাড়ছে, কনজিউমার ইন্ডেক্স বাড়ছে, এবং বোথ আর রিলেটিভলি ড্রাইভস দ্য মার্কেটস। বিডি কোম্পানিজ কম্পোজিশন, যেখানে বাংলাদেশের টপ 5 কোম্পানিজ এবং নাম্বার অফ RHR। টপ 5 কোম্পানিজ বাংলাদেশের টোটাল ক্যাপিটাল মার্কেটে টপ 5 কোম্পানিজ হচ্ছে 45.4% আপনার টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন লিড করে, যেখানে গ্রামীণফোন এবং স্কয়ার ফার্ম হচ্ছে লার্জেস্ট দুটা কোম্পানি। বাট ভিয়েতনাম কন্টিনিউস টু টেল টু ফাইন্যান্স। ভিয়েতনামে মূলত হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাংক ফোকাসড, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফোকাসড। আপনি দেখেন মানে যে দুটো সেক্টর আমাদের দেশে, ব্যাংক এবং রিয়েল এস্টেট নিয়ে, বিশেষ করে রিয়েল এস্টেট তো আমরা কেউ ব্যাংকগুলো ফাইন্যান্স করে না, আমরা নিজেরাও রিয়েল এস্টেট ট্রাস্ট করি না। হোয়ারাস তারা সেখানে মানে বুম, তাদের সেখানে অবস্থা খুবই ভালো, এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টর অবস্থা খারাপ, সেখানে তাদের ভালো। তার মানে হচ্ছে যে গভর্নেন্সের যে জায়গাটা, ট্রাস্টের যে জায়গাটা, এবং গভর্নেন্স, ট্রাস্ট এবং ইনস্টিটিউশনালের যে জায়গাটা, যে বিজনেসগুলো খুবই ভালো করতেছে আমাদের দেশে, এগুলো খারাপ করতেছে। কারণটা হচ্ছে গভর্নেন্স, লেক অফ গভর্নেন্স এবং লেক অফ ট্রাস্ট এবং লেক অফ আপনার এনফোর্সমেন্ট। এইসব কারণে তো রিয়েল এস্টেট বলেন এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো বাংলাদেশে ফুললি পারফর্ম করতেছে। So sector composition, Vietnam financial and real estate, যেটা what I have already said, continue to dominate the index in Vietnam, supported by listings of private sector banks and real estate companies. Top 5 companies constitute 50% of the index এবং dominated by top 5 with the real estate company আছে। Bangladesh uncorrelated with the global macro and equities, while Vietnam has come to more correlated। আমরা বাংলাদেশের ইকোনমি আমরা জানি যেটা 2008-এ ফাইন্যান্সিয়াল কলাপসের সময় দেখছি বাংলাদেশ ইকোনমি was not affected to that extent of the world. From that point we have learned that Bangladesh economy is more of insulated from the other world. So this is a very good sign for Bangladesh economy. Whereas Vietnam was used to be more uncorrelated, but it has become correlated now.
দেন ভিয়েতনাম দ্য হাইয়েস্ট ওয়েটিং। আমরা ফ্রন্টিয়ার ইকোনমি আমরা জানি, ফ্রন্টিয়ার ইকোনমিতে এখন ভিয়েতনাম 30% ওয়েট ক্যারি করতেছে, যেখানে বাংলাদেশের 5 ইয়ার্স আগে যেখানে 9% ছিল, বাংলাদেশ এখন সেখানে মাত্র 10%। সো বাংলাদেশের এখানে লট অফ ক্যাচিং আপ, বাংলাদেশে অনেক দূর যাওয়ার স্কোপ এখানে রয়ে গেছে। আচ্ছা, এইখানে আমাদের অনেকের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে ভিয়েতনামের মার্কেট ক্যাপিটালাইজেশন আমরা যেটা দেখলাম যে জিডিপির 115%, ভাইরাস বাংলাদেশে মাত্র 14%। তো আমার কাছে তখন একটা প্রশ্ন তখন আসলো, তার মানে তাদের ইকুইটি মার্কেটটাকে ওভার ভ্যালুড কিনা কিংবা হাইলি ভ্যালুড কিনা বাংলাদেশের তুলনায়। কিন্তু মাই আইডিয়া ওয়াজ রং, মাই অ্যাজাম্পশন ওয়াজ রং। আপনি দেখেন প্রাইস আর্নিং রেশিও, আমরা টোটাল মার্কেট প্রাইস আর্নিং রেশিও দেখেন, আর্নিংস হ্যাভ বিন মোর ভোলাটাইল ইন বাংলাদেশ দেন ইন ভিয়েতনাম। তবে বাংলাদেশের আর্নিংগুলো কিন্তু মোর ভোলাটাইল। এই বাংলাদেশের কোম্পানিগুলোর আর্নিং ভোলাটিলিটির একটা বড় কারণ হতে পারে কোম্পানিগুলোর লেক অফ গভর্নেন্স এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের ক্ষেত্রে আপনার এখানে প্র্যাকটিস অ্যান্ড রিপোর্টিং অ্যাজ পার ইন্টারন্যাশনাল রিপোর্টিং, এখানে অনেকগুলা গ্যাপ থাকার কারণে এখানে ভোলাটিলিটিটা অনেক বেশি। রিফ্লেক্টেড পিরিয়ড অফ ইকোনমিক ভোলাটিলিটি লার্জলি রিলেটেড টু দ্য পলিটিক্যাল পলিসি নিউ ক্লোজ, এখানে একটা পলিটিক্যাল একটা বিষয় আছে। সো দ্যার ইজ এ লার্জ ক্যাচ আপ কনজিউমার মার্কেট, বাংলাদেশ ফিউ পিপল ওন এসি, বাংলাদেশে এখানে অনেক বড় স্কোপ আছে আপনার ক্যাচ করার জন্য। বাংলাদেশ আর্নিংস 12% CAGR in past 5 years, ভিয়েতনাম হচ্ছে 6.5% CAGR in the same period। সো বাংলাদেশের এখানে কনজিউমারের ক্ষেত্রে অনেক বড় স্কোপ আছে। তার মানে হচ্ছে আমাদের ওয়ালটনের, সিঙ্গার, এদের ক্ষেত্রে অনেক অপরচুনিটি আছে বোঝা যাচ্ছে। বাংলাদেশ লুকস এক্সপেন্সিভ অ্যাট আ মোমেন্ট। হ্যাঁ, এখানে দেখেন বাংলাদেশের প্রাইস আর্নিং রেশিও কিন্তু এখন মোর দ্যান 17 হয়ে গেছে। সো এখানে একটা জিনিস হচ্ছে ভিয়েতনামের ইন্ডেক্স ইজ ট্রেডিং 12 মান্থ ট্রেলিং, মানে গত 12 মাসের প্রাইস আর্নিং রেশিও হচ্ছে 17.3 টাইমস, অ্যাভাব ইটস 5 ইয়ার অ্যাভারেজ হচ্ছে 16.5 টাইমস। তার মানে হচ্ছে 16.5 টাইমস হচ্ছে মার্কেট পি। তার মানে ভিয়েতনামের মার্কেটটা আমরা যে শুরুতে আমি যেরকম মনে করছিলাম ওভারলি ভ্যালুড, আসলে কিন্তু ওভারলি ভ্যালুড না, মার্কেট কিন্তু রাইটলি ভ্যালুড। 16.5 টাইমস পি ইজ কোয়াইট ওকে ইফ ইউ কম্পেয়ার ইট উইথ দ্য আদার কান্ট্রিজ লাইক ইন্ডিয়া। অ্যান্ড দেখেন ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন এত কম, আমাদের 12 মান্থ ট্রেলিং প্রাইস আর্নিং রেশিও হচ্ছে 17.4, সো স্লাইটলি হায়ার দ্যান দি ভিয়েতনাম। 5 ইয়ার অ্যাভারেজ হচ্ছে 14.6। সো তার মানে হচ্ছে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন যে কম, এটার একটা বড় কারণ আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের কোম্পানিগুলোর সাইজ ছোট এবং কোম্পানিগুলোর আর্নিং ছোট। মানে কোম্পানি যদি ইপিএস যদি বাড়তো তাহলে তো ক্যাপিটালাইজেশনও বাড়তো প্রাইস আর্নিং রেশিও অনুযায়ী, ঠিক না? তার মানে আর্নিং অনেক কম, মানে কোম্পানিগুলো অনেক স্মল সাইজের কোম্পানি। এর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের জায়ান্ট যারা গ্রুপ অফ কোম্পানিজ, আমরা যদি ধরি আবুল খায়ের বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট কংগ্লোমারেট, তারপর হচ্ছে মেঘনা আনাদার লার্জেস্ট কংগ্লোমারেট। আপনারা দেখেন এই কংগ্লোমারেটগুলো কিন্তু আউট অফ স্টক মার্কেট, বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ। এবং ইন্টারেস্টিংলি এই বড় বড় গ্রুপের কিছু প্রাণ আরএফএল গ্রুপ, কিছু কোম্পানি লিস্টেড থাকে যেগুলো হচ্ছে সিক কোম্পানি, মানে তারা শুধুমাত্র এখানে নামকাওয়াস্তে একটা কোম্পানিকে লিস্টিং করে, যেটা আমরা দেখলাম। সো বাংলাদেশ ইকোনমি ইজ লার্জার অ্যান্ড ফাস্টার গ্রোয়িং দেন ভিয়েতনাম, সো ক্যাপিটাল মার্কেট উইল হ্যাভ টু ক্যাচ আপ টু সাস্টেন দি গ্রোথ। তার মানে এখানে বোঝা যাচ্ছে বাংলাদেশ যেভাবে লার্জলি গ্রো করতেছে এবং ফাস্ট গ্রো করতেছে, সো বাংলাদেশ যদি ভিয়েতনামকে ক্যাচ করতে চায় তার বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটটাও গ্রো করতে হবে। তারপরে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বড় বড় কোম্পানিগুলোর পার্টিসিপেশন বাড়াতে হবে। এবং এখানে রেগুলেটরদের একটা অ্যাটেনশনের বিষয় আছে যে বাংলাদেশের বড় গ্রুপ যারা আছে, বড় বড় কোম্পানিগুলোকে ক্যাপিটাল মার্কেটে আনার ক্ষেত্রে তার একটা পদক্ষেপ নিতে পারে। সো বাংলাদেশ ইকোনমি ইজ লার্জার দেন ভিয়েতনাম, যেটা আমরা জিডিপিতে দেখলাম যে আমাদের ইকোনমি ভিয়েতনামের চাইতে লার্জার, বড়, অ্যান্ড গ্রোয়িং ফাস্টার রেট, এবং আমাদের গ্রোথ তাদের চাইতে বেশি। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস 8th মোস্ট পপুলাস কান্ট্রি, আমরা পৃথিবীর 8ম জনবহুল দেশ, অ্যান্ড হ্যাজ পোস্টেড কনসিস্টেন্টলি হাই গ্রোথ অফ ডিকেড।
More importantly, volatility growth rate has been below the regional average for a country facing such big challenges: infrastructure, power supply, poverty. তার মানে হচ্ছে বাংলাদেশের অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করলে কিন্তু আমাদের ভোলাটিলিটি অনেক কম, জিডিপি গ্রোথের, ইকোনমিক গ্রোথের, যেখানে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেটার মধ্যে ভোলাটিলিটি যেরকম হওয়ার কথা সেটা সেরকম না। সো গ্রোথ মোমেন্টাম হ্যাজ সেট দি স্টেজ ফর বাংলাদেশ টু বি আপগ্রেডেড from the UN's category of least developed country to the developing country 2026. যেটা আমরা জানি যে we are going to be developing country by 2026. So বাংলাদেশ is geared towards the domestic consumption. বাংলাদেশের ডোমেস্টিক কনজামশন বাড়তেছে, বাট বাংলাদেশের এবং ভিয়েতনামের জিডিপি কন্ট্রিবিউশন মিক্সড। জিডিপি মিক্স ইজ চেঞ্জিং। বাংলাদেশে আমরা জানি বা কন্ট্রিবিউশন অফ জিডিপি বাই কনজামশন ইনভেস্টমেন্ট রিমেন স্টেবল ইন ভিয়েতনাম হোয়াইল নেট এক্সপোর্টস আর মেকিং লার্জার কন্ট্রিবিউশন ইকোনমিক গ্রোথ। এই জায়গাটাতে আমি ফোকাস করতে চাই যে ভিয়েতনাম কিন্তু নেট এক্সপোর্টসটা, তার মানে নেট এক্সপোর্টস মানে কি, যে যে পরিমাণ ইম্পোর্ট করে তার চাইতে বেশি এক্সপোর্ট করে। এই নেট এক্সপোর্টটা কিন্তু তার জিডিপিটা কিন্তু অনেক মানে বুস্ট করতেছে, যেটাতে বাংলাদেশ পিছিয়ে আছে। এবং বাংলাদেশের সাথে ভিয়েতনামের সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে ওয়ার্স্ট পারফরমেন্স হচ্ছে আপনার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এবং আপনার ভিয়েতনামকে বলা হয় যে এফডিআই ড্রিভেন ডেভেলপমেন্ট স্টোরি। সো নেট এক্সপোর্টস কন্ট্রিবিউট নেগেটিভলি টু জিডিপি ইন বাংলাদেশ, constraints to investment by the public and private sector such as power shortage. সো এখানে বারবার এক কথা বলতেছে, তার মানে এসএসবিসির দৃষ্টিতে বাংলাদেশের মেজর প্রবলেম চ্যালেঞ্জ হচ্ছে একটা পাওয়ার শর্টেজ। পাওয়ার শর্টেজ, এখনও পাওয়ার শর্টেজ কেন আছে? কারণ আমরা জানি যে গভর্নমেন্ট হ্যাজ under private arrangement and public arrangement they have built many power plant. Poor infrastructure and infrastructure অবশ্যই আমরা পুয়ার। আমাদের শুধু রাস্তা থাকলে হবে না, রাস্তা দিতে ইজিলি স্মুথলি এবং ফাস্টার যাতায়াতের ব্যবস্থা থাকতে হবে এবং আর স্টার্টিং টু বি অ্যাড্রেসড। ওকে, সো ভিয়েতনাম এই জায়গাটাতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বাংলাদেশের ইকোনমির সবচেয়ে উইক জায়গা কোনটা? বাংলাদেশের ইকোনমির সবচেয়ে উইক জায়গাটা হচ্ছে লো ফ্লো অফ এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট খুবই কম। এবং এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কেন কম, এই প্রশ্নটার আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্টকে সবচেয়ে বেশি আপনার আক্স করা উচিত, মানে তারা নিজেদেরকে আক্স করা উচিত ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কম হওয়ার কারণটা কি। সো এখানে গভর্নেন্সের একটা বড় ইস্যু এবং বাংলাদেশের আপনার দুর্নীতির, কারাপশনের একটা বড় ইস্যু আছে, এবং হচ্ছে আপনার সার্ভিস, যারা কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ বিজনেস, এগুলো অনেকগুলো ইস্যু আছে। এবং পার্সোনালি আমি মনে করি যে গভর্নেন্সের একটা বড় ধরনের ইস্যু, যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, নাহলে কিন্তু আমরা এগুলো অ্যাট্রাক্ট করতে পারবো না। সো ভিয়েতনাম ইজ এ এফডিআই ড্রিভেন গ্রোথ স্টোরি। There are signs that FDI in Bangladesh will start to rise from a low base. তার মানে বাংলাদেশের এফডিআই কিন্তু দেখেন, বাংলাদেশের এফডিআই অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি, বাংলাদেশ অ্যান্ড ভিয়েতনাম, বাংলাদেশ হচ্ছে রেড আর ভিয়েতনাম হচ্ছে হোয়াইট। কোথায় দেখছেন? বাংলাদেশ হচ্ছে লেস দেন 1%, ভিয়েতনাম 2011 ছিল মোর দেন 5%, বাংলাদেশ অলমোস্ট বিলো 2%, অ্যান্ড দেন নাও ইট ইজ বিলো 1% 2019 যদি বলি। আর ভিয়েতনামের এটি জিডিপির 6%, তার মানে ওদের জিডিপি হচ্ছে 300 বিলিয়ন, 270 বিলিয়ন যদি বলি, তার 6% হচ্ছে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এটাই ওদের সাকসেসের মূল মন্ত্র। সো বাংলাদেশ ইজ মুভিং আপ টু দ্য ভ্যালু অ্যাডেড লেডার ফার্স্ট। সো বাংলাদেশের জায়গা দেখাচ্ছে প্রোডাক্ট সফিস্টিকেশন স্কোর, বাংলাদেশের এটা প্রোডাক্ট সফিস্টিকেশন স্কোর একটু বাড়তেছে, মানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন সফিস্টিকেশন বাড়তেছে। সো FDI and exports favorable for Vietnam, but Bangladesh progressing too. Vietnam has been an attractive destination for supply chains, given its export sophistication এবং lower production cost and favorable business environment. So তাদের এক্সপোর্টের একটা হচ্ছে সফিস্টিকেশন, তার মানে হচ্ছে মডার্ন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, এবং আমরা জানি যে এক্সপোর্টটা সফিস্টিকেটেড, মানে এক্সপোর্টের বাস্কেটে অনেক প্রোডাক্ট আছে। এবং সেটা কিন্তু বাংলাদেশে আমরা জানি বাংলাদেশে টোটাল এক্সপোর্ট ইজ গার্মেন্টস ড্রিভেন, এবং সেটাকে সফিস্টিকেটেড বলা যায় না। এবং গার্মেন্টসের সাকসেস স্টোরিটাও আমরা জানি টু গ্রেট এক্সটেন্ট ইট ইজ ড্রিভেন বাই দ্য লো কস্ট
লেবার, লোয়ার প্রোডাকশন কস্ট এবং ফেভারেবল বিজনেস এনভায়রনমেন্ট। ভিয়েতনামে হচ্ছে এগুলা। সো লোয়ার প্রোডাকশন কস্টে হয়তো আমরা ওদের সাথে ম্যাচ করতে পারবো, কিন্তু ফেভারেবল বিজনেস এনভায়রনমেন্ট এই জায়গাটাতে আমার মনে হয় না আমরা ওদের সাথে ম্যাচ করতে পারতেছি। আর একটা হচ্ছে এক্সপোর্ট সফিস্টিকেশন। সো এই দুটাতে আমরা কাজ করতে হবে। সো দিস ইজ নট আ কেস উইথ বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে এটা না। দি এক্সপোর্টস আর ওকে, exports are one of the growth drivers, but their contribution remains lower than in Vietnam. While Bangladesh is one of the cheapest places to manufacture goods in Asia, it will need to diversify away from garments. হ্যাঁ, বাংলাদেশ যদিও এশিয়ার ভিতরে one of the cheapest place to manufacture the goods, but it will need to diversify from the garments. Garments থেকে আমাদেরকে diversification করতে হবে। সিঙ্গেল প্রোডাক্ট বেসড কিন্তু আমার সার্ভাইভেলিটি নিয়ে অনেক কোশ্চেন আছে, অনেক চ্যালেঞ্জ আছে। সো দেয়ার আর সাইন্স অফ প্রোগ্রেস, লার্জ স্টকস অফ ল্যান্ড আর বিং, সেখানে বলতে তারা কিছু প্রোগ্রেশনের কথা বলতেছে, যে একটা হচ্ছে লার্জ ব্লকস অফ ল্যান্ডস আর বিং মেড অ্যাভেলেবল টু সেট আপ স্পেশাল ইকোনমিক জোনস। স্যামসাং অ্যান্ড হোন্ডা হ্যাভ বিল্ড প্রোডাকশন ফ্যাসিলিটিস. Pharma companies have received approval to export to developed markets, and some homegrown consumer brands have started to export overseas. So আমাদের এখানে সাকসেসিভ থেকে আছে, একটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি লাইক স্যামসাং, হোন্ডা আমাদের এখানে পুরো ফ্যাক্টরি সেট আপ করেছে, সেখানে এসকেডি হচ্ছে, এবং ফার্মা কোম্পানিগুলো আমরা জানি বাংলাদেশের এক্সপোর্ট করতেছে ইউএস এবং ইউরোপ সহ অন্যান্য কান্ট্রিতে। এবং আমাদের কনজিউমার ব্র্যান্ড যেমন আমাদের ওয়ালটন ইজ আমাদের ওয়ান অফ দ্য ডেভেলপমেন্ট। সো বাংলাদেশ হ্যাজ লোয়ার প্রোডাকশন কস্ট, যেটা আমরা জানি। ভিয়েতনামে বাংলাদেশ এবং ভিয়েতনাম যেখানে 2015-এ প্রোডাকশন কস্টের দিক থেকে জাপানের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেখানে সমান ছিল ভিয়েতনাম এবং জাপান। কিন্তু 2020-তে যদি আসি তাহলে হচ্ছে ভিয়েতনাম এবং বাংলাদেশ মোটামুটি, বাংলাদেশ একটু কম, ভিয়েতনামের আরও কম, দুটো থেকে কান্ট্রি কমছে, বাংলাদেশ একটু বেশি কমছে। কিন্তু ওয়ার্কার প্রোডাক্টিভিটিতে বাংলাদেশ দেখেন 60 আর ভিয়েতনাম হচ্ছে 80। সো এই জায়গাটাতে আমাদের ওয়ার্কার প্রোডাক্টিভিটি আমাদের বাড়াতে হবে। প্রোডাকশান কস্ট যদি আমাকে ফার্দার বাড়াতে চাচ্ছি, তার মানে হচ্ছে আমার ওয়ার্কার প্রোডাক্টিভিটি, তাদের ওয়ার্কার প্রোডাক্টিভিটি বাড়ছে বাট কস্ট তেমন কমে নাই, তার মানে হচ্ছে তাদের ওয়ার্কারের স্যালারি বেনিফিটস বেশি দেওয়া হচ্ছে। সো বাংলাদেশ and ভিয়েতনাম অফার অ্যাট্রাকটিভ ট্রেড অফ প্রোডাক্টিভিটি অ্যান্ড কস্ট অফ প্রোডাকশন। সো এখানে প্রোডাক্টিভিটিটা আমাদেরকে বাড়াইতে হবে, এটা একটা বড় জিনিস। সো ম্যাক্রো ইন্ডিকেটরস স্টেবল ফর বোথ কান্ট্রিজ, যেমন হচ্ছে ফরেক্স রিজার্ভে যদি আমরা যাই, যে দুইটা কান্ট্রিতে আমরা রেড হচ্ছে বাংলাদেশ এবং হোয়াইট হচ্ছে জিডিপির, তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে বোথ কান্ট্রিজ আর অ্যাকুমুলেটিং মোর অফেক্স রিজার্ভ। সে বাংলাদেশের যেখানে হচ্ছে লেস দেন 15%, সেখানে হচ্ছে ভিয়েতনামের মোর দেন 30%। সেই জায়গাটা তার অনেক ভালো। এক্সটার্নাল ডেটে হচ্ছে ওরা, এক্সটার্নাল ডেট আমাদের কম্পারেটিভলি এজ এ পার্সেন্ট অফ জিডিপি কমছে, তার মানে জিডিপি যে হারে বাড়ছে এক্সটার্নাল ডেট সে হারে বাড়েনি। ওদেরও স্টেবল আছে, আমাদের সাথে একটু স্লাইটলি বেশি বাট স্টেবল। এবং আমরা যদি ক্রেডিট রেটিং বলি তাহলে হচ্ছে মুডিস দুটা কান্ট্রিকে সেম রেটিং BB3 বাট স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স ওদেরকে একটা নচ উপরে দিয়েছে, আমাদেরকে BB- তাদেরকে BB, এবং ফিচ আমাদেরকে BB- তাদেরকে BB। সো ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে তাদের আমাদের স্লাইটলি ভালো আছে। এবং হচ্ছে তাহলে ব্যাংকস অ্যাসেট কোয়ালিটি, হ্যাঁ বাংলাদেশে আরেকটা অ্যাকিলিস হিল দুর্বল জায়গাটা হচ্ছে ব্যাংক। একটা আমরা বললাম FDI লো FDI, আর একটা হচ্ছে ব্যাংক। সো ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে দেখেন বাংলাদেশ ব্যাংকিং সেক্টর হ্যাজ অ্যাসেট কোয়ালিটি ইস্যুস, অ্যাসেট কোয়ালিটিটা খারাপ যেটা আমরা সবাই জানি। ভিয়েতনাম হ্যাজ ইমপ্রুভড ইন দিস এরিয়া, ভিয়েতনামের অনেক খুব ভালো দেখছেন। NPL এর পার্সেন্টেজ বাংলাদেশের রেট কোথায় আর ভিয়েতনামেরটা কোথায়, তাদেরটা হচ্ছে 2%, হ্যাঁ 2% এসে এটাই হচ্ছে, বাংলাদেশ হচ্ছে মোর দ্যান 12% পর্যন্ত টাচ করছে, এখন এখানে 8% মতো 8% দেখাচ্ছে। তারপর হচ্ছে ক্রেডিট টু জিডিপি রেশিও, সেখানে ওদের দেখেন ওদের ক্রেডিট টু জিডিপি রেশিও
তাদের মোর দেন 100%, তার মানে তাদের গ্রোথটা আমরা দেখলাম যে এফডিআই ড্রিভেন এবং তাদের গ্রোথটা ক্রেডিট ড্রিভেনও। কিন্তু বাংলাদেশের এই জায়গাটাতে একটা জিনিস, বাংলাদেশের গ্রোথ ইজ নট ক্রেডিট ড্রিভেন। বাংলাদেশের 40% অফ ক্রেডিট টু জিডিপি রেশিও অনলি 40% এবং এটা স্টেবল। এটা আমরা জানি যে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর গ্রোথ, প্রাইভেট ক্রেডিট গ্রোথ বাড়ানোর চেষ্টা করতেছে, যেটা হচ্ছে না। So Vietnam's bank used to have a problem, non-performing loans, but thanks to the strong growth and profitability of their balance sheet, are now stronger in Bangladesh. NPL level is above 8%. I can report, but I think it is more than that. এবং লার্জ ইন্ডাস্ট্রি গার্মেন্টস কোম্পানি, দ্য মেন ইস্যু হচ্ছে সাবস্ট্যান্ডার্ড ক্রেডিট ইনফরমেশন সিস্টেম বাংলাদেশের ক্ষেত্রে, এবং রিকভারি লোন ইজ কমপ্লেক্স অ্যান্ড কনজিউমিং। উইক অ্যাসেট কোয়ালিটি অফ বাংলাদেশ ব্যাংকস স্পেশালি মানে banks of Bangladesh and especially in the public sector remains a concern. However, banking sector is not driving force in the economy. Profitability of the Vietnam banks, ওদের দেশের ব্যাংক প্রফিটেবিলিটি অনেক বেশি, আমাদের দেশের ব্যাংকগুলো প্রফিটেবিলিটি কমে গেছে, যেখানে এক সময় 2018 পর্যন্ত আমাদের দেশের ব্যাংকগুলো প্রফিটেবিলিটি তাদের ব্যাংকের চাইতে বেশি ছিল, বাট এখানে এসে রিভার্স সুইং, যে আমাদের দেশের ব্যাংকগুলো প্রফিটেবিলিটি খারাপ, তাদের দেশের ব্যাংকগুলো প্রফিটেবিলিটি বাড়ো। সো ব্যাংকিং সিস্টেম হচ্ছে বাংলাদেশ হ্যাজ 61 ব্যাংক আমরা জানি, এবং ওদের আমাদের দেশে একটা বলা হয় যে 50% অফ পপুলেশন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওদের 30%। সো খালি জনগণের ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা একটা ইন্ডিকেটর না, ব্যাংকের কোয়ালিটিটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ভিয়েতনাম হ্যাজ ফরেন স্টেট ব্যাংক। লং টার্ম কনজামশন ট্রেন্ড, সেখানে বাংলাদেশে একটু স্লাইটলি লো করলো হয়েছে লেবার ফোর্স, ডেমোগ্রাফিক্স। সো ফার্মা ইজ গ্রোয়িং, বাংলাদেশের একটা সাকসেস হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরস, ফার্মা ইজ গ্রোয়িং, রাইজ অফ ফার্মা বাংলাদেশ, এবং বাংলাদেশের এপিআই এর ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আছে, গভর্নেন্স অ্যান্ড বিজনেস ইন্ডিকেটর। সো ভিয়েতনাম হ্যাজ মেড ইট ইজিয়ার টু সেট আপ বিজনেস, এটা একটা যেটা এফডিআই এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে ইজ অফ ডুইং বিজনেস। Vietnam has made it easier to set up business and simplified the land registration and loan processes. This makes market more attractive for FDI. Bangladesh still lags Vietnam but making efforts to improve the ease of doing business. Based on the world governance indicators, Bangladesh scores higher in accountability, but Vietnam scores better on all other indicators. So both countries have made progresses in terms of corruption control. দ্যাটস অল। এখানে বাংলাদেশে ইকুইটি মার্কেটে কীভাবে বিনিয়োগ করা যাবে। সো আমার কাছে এটা অসাধারণ একটা রিপোর্ট মনে হয়েছে। তো আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের এফডিআই এবং ব্যাংকিং সেক্টর, আর একটা হচ্ছে আমাদের এক্সপোর্টটাকে ডাইভার্সিফিকেশন করা, সফিস্টিকেশন করা, যাতে আমাদের নেট এক্সপোর্ট যেখানে তাদের পজিটিভ আমাদের নেগেটিভ, এবং হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে আমাদের সুশাসন এবং গভর্নেন্স ইস্যুগুলো। বিশেষ করে আমরা জানি যে লো এফডিআই এবং ব্যাংকিং সেক্টরের যে সিচুয়েশন, সেটার জন্য গভর্নেন্স একটা বড় ইস্যু, সে জায়গাটাতে মনে আমাদের কাজ করার অনেক ইস্যু আছে। সো দিস ইজ বিগিনিং ফর, আমরা একটা স্টাডি করলাম, ইনশাল্লাহ এই ইকোনমিক অ্যানালাইসিস আমরা আমাদের আইডিএক্স টেক থেকে এখন থেকে করবো, সো দ্যাট আমরা আমাদের ইকোনমি নিয়ে একটা ভালো ধারণা সবসময় রাখতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই।